আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, আশা করছি ভালো আছো। এইচএসসি 27, 28, 29, আশা করি তোমরা ভবিষ্যতে এই ভিডিওটা দেখবে। তো আজকে আমি কথা বলবো, পড়াশোনা না করে এক্সাম না দিয়ে তুমি চান্স মিস করতেই পারো, বাট কিছু স্ট্র্যাটেজিগত ভুল থাকতে পারে। যেসব স্ট্র্যাটেজিগত ভুল, আমি এখানে 15টা কারণ নিয়ে হাজির হয়েছি আজকে। যে 15টা কারণ থাকার কারণে তুমি যথেষ্ট পরিমাণে পড়াশোনা করে, যথেষ্ট পরিমাণে এফোর্ট দিয়েও মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স মিস করতে পারো। তো ফার্স্ট অফ অল, রুটিন মিলে না মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে। খুবই কমন যে দেখা যায় যে অফলাইনে একটাতে ফুল ব্যাচে ভর্তি হয়েছে, আর একটাতে এক্সাম ব্যাচে ভর্তি হয়েছে, অনলাইনে 2-3টা কোর্স কিনে রাখছে। এখন কালকে এক জায়গায় পড়া দিছে পরিবেশ রসায়ন, আরেক জায়গায় অণুজীব, আরেক জায়গায় রক্ত, আর একটার মধ্যে নিউটন মেকানিক্স। এখন ভাই আমারে বলো তুমি কোনটা রেখে কোনটা পড়বে, নাকি সবগুলোই পড়বে? তো এখন দেখা যায় কিছু শিক্ষার্থী সবগুলাই পড়তে যায়, 25% এটা পড়ছে, 25% এটা, 25% এটা, আর 25% এটা, এভাবে সবগুলাতেই পড়ে, সবগুলাতে কম মার্ক পায়, আলটিমেটলি ডিপ্রেসড থাকে এবং তার কোনো চ্যাপ্টার কিন্তু শেষ পর্যন্ত 100%-এর মধ্যে পৌঁছায় না। তো এর কিন্তু কোনো কিছুই শেষ হয় না। আবার আরেক দল আছে যে একটার মধ্যে ফোকাস দেয় 100%, আর বাকি যে 3টাতে ভর্তি হয়েছিল ওই 3টা কোর্সের নামও থাকে না, নামগন্ধ দেখা যায় না। ফলে এই যে 3টা কোর্সে ভর্তি হয়েছিল ওর কিন্তু এখানে সবই লস, মানে কাইন্ড অফ একটা লস ইনভেস্টমেন্ট। তো এমন কিছু করা যাবে না যে 25% করে তোমার হইতেছে, আবার এমন কিছু করা উচিত না যেখানে তোমার শুধুমাত্র একটা কোর্স কিনলেই হইতো, তুমি 4-5টা কোর্স কিনে আসো, 4-5টা কোচিং এ ভর্তি হয়ে আসো। তো মাঝামাঝি কিছু করা যায় কিনা, মাঝামাঝি করার সলিউশনটাও আছে আমার কাছে। তুমি চাইলে একটা অফলাইন কোচিং এ ভর্তি হইতে পারো, কারণ অফলাইনে এক্সাম দেওয়াটা ম্যান্ডেটরি। সেকেন্ড কথা, তুমি যদি চাও যে আরো একটা প্রতিষ্ঠানে ভর্তি হই, তাহলে ওয়াই এর জিনি হওয়ার কারণ হতে পারে যে তুমি এখানে রুটিন ম্যাচ করাইতে পারবা। ধরো তুমি হচ্ছে উন্মেষের সাথে ভর্তি হইছো, উন্মেষের যে সেন্ট্রাল রুটিন সেই রুটিনের সাথে আমরা অ্যালাইন করি, অর্থাৎ আমাদের রুটিন ম্যাচ করে, যেটা অন্য কোথাও করে না। তারপরে আরেকটা রিজন হইতে পারে, তুমি মানে উন্মেষের কথা বললাম, রেটিনার কথা বলি। রেটিনার ক্ষেত্রে সেন্ট্রাল কোনো রুটিন থাকে না। তো রেটিনার সেন্ট্রাল রুটিনটা প্রকাশিত হয় পেপার ফাইনালের সময়। তো পেপার ফাইনাল যখন শুরু হবে তখন থেকে রেটিনার সাথেও আমাদের ম্যাচ করে, উন্মেষের সাথেও ম্যাচ করে। দুইটা সাইমultaneously আমরা ম্যাচ করাইতে পারি। গত বছর করাইছি, এবছর করতে পারবো। বিষয়টা এরকম না যে ওরা আগে পড়াইছে আমরা হচ্ছে আগে রাখছি, হুবহু সেম ডেটে মিলাইতে পারি। সো এখানে প্যারা খাওয়ার কোনো বিষয় থাকে না। তো তুমি চাইলে এক প্রিপারেশন দিয়ে মাল্টিপল জায়গায় এক্সাম দিতে চাও, এক প্রিপারেশন দিয়ে মাল্টিপল জায়গায় অ্যাডমিটেড থাকতে চাও, সেই সুযোগটা তোমার থাকবে এর জিনিসটা থাকলে। ওকে, নেক্সট কথা হচ্ছে ইংলিশ মেমোরাইজিং টপিক, এটাতে একদম ফুললি স্কিপ করে দেওয়া। এখন যদি তোমার জিজ্ঞেস করি 2025-26 সেশনে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন আসছে ইংলিশে 15টা, এই 15টার মধ্যে মেমোরাইজিং টপিক কয়টা ছিল? মেমোরাইজিং টপিক ছিল 13টা। বাকি 2টা প্রশ্ন ছিল সেন্টেন্সের উপর, ওটা সবাই পারে, আদু ভাইও পারে। তো 15টার মধ্যে এই যে 13টা মেমোরাইজিং প্রশ্ন, এটা যদি তুমি মেমোরাইজিং টপিক সবগুলো স্কিপই দিয়ে দাও, তাইলে আর চান্স পাবা ইংলিশে? যদি 13টা প্রশ্ন এখান থেকে ভুল যায়, চান্স পাওয়ার তো সম্ভাবনাই নাই। এখন দেখো, মেমোরাইজিং টপিকটা একবারে স্কিপও করা যাবে না, আবার কি সব পড়া যাবে না। মানে ধরো একদম তুমি একটা অক্সফোর্ডের ডিকশনারি খুলছো, খুলে পৃষ্ঠার পর পৃষ্ঠা মুখস্থ করতে আসো, এমনি করলে লাভ নাই। তোমার জানতে হবে কোথা থেকে প্রশ্নটা আসে। তো আমরা তোমাদেরকে আমাদের কোর্সে মাস্টার বইটা, ইংলিশের যে মাস্টার বই আছে, এই বইয়ের যত মেমোরাইজিং টপিক গুলো আছে এটা কভার করার জন্য এর যিনি কোর্সে থাকে ইংলিশ মেমোরাইজিং ইন্টেন্সিভ কেয়ার, যেখানে আমরা তোমাদের এই মেমোরাইজিং টপিকটাকে ফুল কোর্সে 2বার, গত বছর একবার করাইছি অ্যাডমিশন টাইমে, আর এই বছর প্রি অ্যাডমিশন টাইমে একবার, অ্যাডমিশন টাইমে একবার। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তাহলে আরো একবার করানো সম্ভব। ওকে, সো মেমোরাইজিং টপিকগুলোকে আমরা কমপ্লিট করতে পারবো। হাই, তাহলে ইংলিশ মেমোরাইজিং টপিকটাকে একেবারে স্কিপও করা যাবে না, আবার জানতে হবে অ্যাকচুয়ালি কোন জিনিসটা আমার লাগবে, কোন জিনিসটা বাদ দিতে হবে। বাদ দিতে হবে বলতে কি, কোথা থেকে আমাদের পড়তে হবে। নেক্সট, অনলাইন যোদ্ধা। তুমি একজন অনলাইন যোদ্ধা, বরং তোমার একজন অ্যাডমিশন যোদ্ধা হওয়া উচিত ছিল। তুমি এখন পলিটিক্যাল পোস্ট নিয়ে সারাদিন মাতামাতি করো, তোমার নিউজ ফিডে সারাদিন পলিটিক্যাল পোস্ট আসে, তোমার নিউজ ফিডে সারাদিন এই ভাইয়া ওই ভাইয়ার মধ্যে মারামারি লাগছে, তাদের যুদ্ধ নিয়ে আসে, তুমি কমেন্ট করো যে না অমুক ভাইয়া ভালো, অমুক ভাইয়া খারাপ। তোমার তো কারোর ফ্যান হওয়ার প্রয়োজন নাই, ফ্যান হইতে পারো সেটা অসুবিধা না,
কিন্তু কারোর হয়ে যোদ্ধা আর্মি হওয়ার প্রয়োজন নাই, ঠিক আছে? সো অনলাইন যোদ্ধা এটা হওয়া অফ করো। এখন অনলাইন যোদ্ধা হওয়ার পাশাপাশি মানে ধরো কমেন্ট যোদ্ধা তো আছেই, এর পাশাপাশি অনেকের স্ক্রিন টাইম অনেক বেশি থাকে। অনেকের স্ক্রিন টাইম অনেক বেশি বলতে কি 12 ঘন্টা প্লাস, 10 ঘন্টা প্লাস, 8 ঘন্টা প্লাস। তো এরকম এত ঘন্টা যদি তোমার পড়াশোনার টাইম বাদ দিয়ে, মানে আমি বলতেছি যে পড়াশোনা তুমি করতেছো না আর কি, যে টাইমে স্ক্রিন টাইম তোমার এত বাড়ছে, তো ওই টাইমটা যদি তুমি ইউজ করো ফোনের পিছনে বা কোনো যে কোনো কিছু পিছনে, তোমার আলটিমেটলি স্ক্রিন টাইম বাড়তেছে। তো এখন এই স্ক্রিন টাইম বাড়ার কারণে তোমার কিন্তু পড়াশোনার ক্ষতি হইতেছে। তো স্ক্রিন টাইম অবশ্যই কমাইতে হবে। স্ক্রিন টাইম আসলে ম্যাক্সিমাম আমাদের যায় ফেসবুকের ক্ষেত্রে, ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে, টিকটকে, এইসবগুলোতে যত ধরনের আমাদের উল্টাপাল্টা অ্যাপ আছে সব অ্যাপ ডিলিট করে ফেলাও। এবং ফেসবুকে ক্লাস হয় এরকম কোর্সে না থাকলে ভালো, কারণ ফেসবুকে যদি ক্লাস হয় এরকম কোর্সে তুমি থাকো, তাহলে তোমার জন্য একটা অসুবিধা যে তোমার মধ্যে এই ইম্প্যাক্টটা থাকবে যে না আমার ফেসবুকে তো ঢুকতে হবে, কারণ ফেসবুকে না ঢুকলে আমি ক্লাস কেমনে করব। তো অবভিয়াসলি চেষ্টা করবা যদি সুযোগ থাকে তাহলে এমন কোর্সে ভর্তি হওয়ার যে কোর্সে ক্লাসগুলো ফেসবুকে হয় না। ওকে, নেক্সট, জিকে ইংলিশ বুক সিলেকশন মিস্টেক। এখানে দেখা যায় একটা বিরাট শিক্ষার্থীর ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত আইসা ভাই জিকে কোন বই পড়বো, ইংলিশ কোন বই পড়বো, এগুলা নিয়ে একটা ঝামেলা হয়ে থাকে। তো ইংলিশের ক্ষেত্রে অবিসংবাদিত বই হচ্ছে মাস্টার, যে যাই বলুক না কেন, কারণ মেডিকেল ভর্তি পরীক্ষায় কোনো বই থেকে যদি প্রশ্ন ম্যাক্সিমাম কমন আসতে দেখা যায়, দ্যাট ইজ মাস্টার, নিঃসন্দেহে। তারপরে এটা কিন্তু আমার কোনো বই না, অথবা এটা কিন্তু এমন না যে আমি হচ্ছে এখানে মার্কেটিং করতেছি, প্রমোশনাল কোনো কথা না। এই বইটা আমার পড়ে ভালো লাগছে, এই জন্য আমি বলি এর কথা, এবং আমি এটা নিজের স্টুডেন্টদেরকেও ক্লাসে সলভ করাই দিই। আচ্ছা, আর জিকের ক্ষেত্রে তুমি চাইলে যে কোনো বই পড়তে পারো, যে কোনো কোচিং এর বই হইতে পারে, যে কোনো জুবায়ের জিকে হইতে পারে, এমপি3 হইতে পারে, এসপেক্ট হইতে পারে। তো জিকের ক্ষেত্রে তোমার যে কোনো বই পড়া মানে বৈধ। কথা হচ্ছে ওই একটা বইয়ের সবকিছু যেন পারো, এবং এডমিশন টাইমে আস্তে আস্তে অনেক কিছু দেখবা যে অনেক কিছু হইতেছে, এদিকে ওই হইতেছে, ওদিকে ওই হইতেছে, তো আলটিমেটলি অনেক দিকে তোমার মাথা ব্যস্ত রাখতে হয়। তো একটু খোঁজ খবর রাখতে হবে, মাথা একটু খোলা রাখতে হবে, চোখ কান খোলা রাখতে হবে যে আসলে কোন জায়গায় কি ঘটতেছে। এবং আমরা জিকের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কোন বই পড়াই, তুমি যে বই পড়তে ইচ্ছা হয় সেই বই পড়তে পারো, আমরা তোমাকে সব বই দাগাই দিই। তোমার যে বই পড়তে ইচ্ছা হয় সব বই পড়তে পারো, তোমাকে আমি সব বই দাগাই দিই। তো এখানে তোমার আর কোনো প্যারা খাইতে হবে না। আর ইংলিশের ক্ষেত্রে আমরা মাস্টার সলভ করে দিই, যে মাস্টার সলভ করতে পারে এ পৃথিবীর ইংলিশের মানে বাংলাদেশের এডমিশন ইংলিশের সবকিছু সে পারে। তারপরে এই ভিডিওটা যদি 25 বছরের কোনো শিক্ষার্থী দেখে থাকো, সে এতক্ষণে ভাবার কথা, মানে আরো আগ থেকে ভাবার কথা যে মাস্টার কোয়েশ্চেন ব্যাংক পয়েন্টটা কখন আসবে, মাস্টার কোয়েশ্চেন ব্যাংক পয়েন্টটা কখন আসবে। কারণ আমি আমার ভিডিওতে সবচেয়ে বেশি মনে হয় প্রচার করি এই জিনিসটা। তো এখানে ধরো মানে এই জিনিসটা আসলে কি, মাস্টার কোয়েশ্চেন ব্যাংক যদি কেউ না বুঝো মানে হলো বিগত বছরের প্রশ্ন, বিগত বছরের প্রশ্ন, অনুশীলনীর প্রশ্ন। তো বিগত বছরের প্রশ্ন এবং অনুশীলনী প্রশ্ন মিলাইয়া আমাদের এইখানে থাকে, কোয়েশ্চেনে থাকে। তো এখানে একটা বিরাট সাফল্যের রেশিও আছে, মানে হারটা অনেক বেশি। 2022-23 সালে 75টার মধ্যে 22-23 না, সরি 23-24-এর সময় 75টার মধ্যে 56টা কোয়েশ্চেন আসছিল এখান থেকে। 24-25 সালে 75টার মধ্যে 61টা কোয়েশ্চেন আসছিল এখান থেকে। আর 2025-26 সর্বশেষ 70টা প্রশ্নের মধ্যে 44টা প্রশ্ন আসছিল এখান থেকে। তো আমরা বলতেই পারি যে এখান থেকে কিন্তু একটা বিরাট সংখ্যক কোয়েশ্চেন কমন পড়ে, তাই না? ডিরেক্ট অপশন সহ কমন পড়ছে, বুঝছো? এমন না যে অপশন চেঞ্জ করে দিছে, প্রশ্ন চেঞ্জ করে দিছে, ডিরেক্ট অপশন সহ কমন পড়ছে। তো এটা কিন্তু একটা বিরাট রেশিও। এই কোয়েশ্চেন যদি পারো তাহলে তোমার কিন্তু অর্ধেক মার্ক এখান থেকে উঠে যাচ্ছে চান্স পাওয়ার মতো। এখন এটা যদি তুমি সলভ না করো তাইলে কি তোমার চান্স পাওয়ার আশা আছে? এটা যদি সলভ না করো, এখন এই বই ভাই কোথায় পাবো, আমি তো এই কোচিং এ ভর্তি হই নাই, বা এটসেট্রা এটসেট্রা, ভর্তি হওয়ার দরকার নাই।
তোমাকে আমি যে কাজটা করে দিতে পারি সেটা হচ্ছে আমরা তোমাকে এটার জন্য সলভ ক্লাস দিব। এবং শুধু এগুলা না, বিগত বছরের প্রশ্ন তো আছেই, অনুশীলনী প্রশ্ন তো আছেই, বোর্ড পরীক্ষার প্রশ্ন সহ সলভ করে দিব, যেন তুমি একদম পূর্ণাঙ্গ একটা রিভিশন যাইতে পারো। কারণ আমার যে বছর ভর্তি পরীক্ষা ছিল, ওই বছর জুলজির 12টা প্রশ্নের মধ্যে 12টাই ছিল বোর্ড পরীক্ষার প্রশ্ন। তো বোর্ড পরীক্ষার প্রশ্ন সহ অনুশীলনী, বিগত বছরের প্রশ্ন, এদের একটা সলভ ক্লাস থাকবে। প্রায় 20,000 এমসিকিউ সেখানে আছে। একটা ক্লাস না, 200টা ক্লাস থাকবে। তো 20,000 প্রশ্ন সম্বলিত সলভ ক্লাস থাকবে, মাস্টার সলভ ক্লাস এর জন্য কোর্সে। এবং শুধুমাত্র ক্লাসটাই না, শুধু ক্লাস দেখলে কি হবে, সেটা তোমার প্র্যাকটিসও করতে হবে। সো প্র্যাকটিস করার জন্য আলাদা টেলিগ্রাম পোল এক্সাম থাকবে। তো এখানে তুমি এই 20,000 প্রশ্নের উপর এক্সাম দিতে পারবা। ফাইন। তারপরে অ্যাডমিশন টাইমে একটা শিক্ষার্থীর অনেক বড় একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে কোনো মেন্টর নাই। মানে ও ধরো একটা পরীক্ষায় মার্ক কম পাইছে, এখন ধরো একটা শিক্ষার্থী যে ফার্স্ট পরীক্ষায় 60 পাইছে, তার জন্য যে গাইডলাইন হবে আর যে 80 পাইছে তার জন্য কিন্তু গাইডলাইন সেম হবে না। দুইজনের গাইডলাইন সেম হবে না। তো একটা বিরাট পার্থক্য তো অবশ্যই থাকবে, তাই না? তো পার্সোনালাইজ যে গাইডলাইনটা, ধরো আমার ছোট ভাইকে আমি যেভাবে গাইডলাইন দিতাম, সেটা যদি তুমি পাইতা, এরকম অনেক শিক্ষার্থী আছে, ওকে যদি আরেকটু গাইড করার মতো কেউ থাকতো, তাহলে দেখা যেত যে সে অনেক ভালো রেজাল্ট করতেছে, অনেক ভালো রেজাল্ট। এইটা সে পায় নাই দেখে। এবং আমার কাছেও মনে হয়েছে, মানে আমি নিজে, যখন আমি নিজে স্কুল লাইফে ছিলাম, স্কুল লাইফ থেকে কলেজের ফার্স্ট ইয়ার পর্যন্ত, যখন পর্যন্ত আমার কেউ চিনতো না, তখন পর্যন্ত আমার ধরো একটা সিদ্ধান্ত নিতে অনেক বেশি ব্যাক পোহাইতে হয়েছে, যেটা কি আসলে আমার করা উচিত নাকি উচিত না। অনেকগুলো ট্রায়াল এন্ড ইররের প্রসেসের মধ্য দিয়ে যাইতে হয়েছে। ইন্টারমিডিয়েট লাইফ ভাই খুবই সংক্ষিপ্ত। এই টাইমে ট্রায়াল এন্ড ইরর করাটা অনেক বেশি কঠিন, বুঝছো? অনেক অল্প সময়ে এই ট্রায়াল এন্ড ইরর করতে যে অনেক সময় সফল নাও হইতে পারো। তো এই যে নিজের কোনো মেন্টর থাকতে পারা, মানে থাকলে যে সুবিধাটা হয়, কিছু সূক্ষ্ম সূক্ষ্ম ডিসিশন মেকিং, এটা তোমার জন্য যে কি পরিমাণ হেল্পফুল হবে, এটা তুমি যখন অ্যাডমিশন টাইম একদম শেষ করবা, শেষ স্টেজে চলে যাবা, তখন বুঝতে পারবা যে আমার এই একজন মেন্টর যদি থাকতো খুবই ভালো হতো। তো আমরা আমাদের কোর্সে, এডজিনি কোর্সে স্টুডেন্টদের সাথে আমি সবসময় কানেক্টেড থাকি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে, আমার ফোন নাম্বারের মাধ্যমে। তো কেউ চাইলে আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারে, আমার স্টুডেন্টরা কল দিতে পারে। তো ওভারঅল তুমি তোমার প্রবলেমগুলো আমার সাথে শেয়ার করতে পারবা যদি তুমি আমাদের কোর্সে থাকো। এমনিতেও পারবা, বাট এমনিতে তো আমি আসলে আমার বাধ্যবাধকতা থাকে না যে রিপ্লাই দেওয়ার ক্ষেত্রে। আমি যদি ফ্রি থাকি তাহলে দেওয়ার চেষ্টা করি, ফেসবুক গ্রুপের মধ্যে, ইভেন আমাদের এডজিনি টেলিগ্রাম গ্রুপের মধ্যে। তো ওভারঅল চেষ্টা করি আমি, বাট আমার যে স্টুডেন্টরা আছে তাদের প্রতি একটা জানা আছে যে না, ও হচ্ছে আমার উইকলি এক্সামে 60 পায়, ওরে এমনি বলতে হবে। আর একটা আছে 85 পায়, ওরে এমনি বলতে হবে। আরেকজন 40 পায়, ওরে বলতে হবে যে তুমি জাস্ট এই জিনিসগুলো পড়ো, বাকি সব বাদ। তো এরকম ভাবে কার জন্য কি গাইডলাইন দরকার, এটা আমি আমার স্টুডেন্ট হলে সেটা বলতে পারি এক্স্যাক্টলি। ওকে, প্রিসাইজ গাইডলাইনটা দেওয়া সম্ভব হয়। নেক্সট, অনেক জায়গায় দেখা যায় এক্সাম দেয় এত কঠিন প্রশ্ন, আবার অনেক জায়গায় দেখা যায় প্রশ্ন দেয় এত সহজ প্রশ্ন। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন কখনোই খুবই সহজ অথবা খুবই কঠিন হয় না। তুমি বলতেই পারো ভাই 25-26 সেশনে তো প্রশ্ন অনেক সহজ হয়েছে, অনেক সহজ হয়েছে, বাট সেটাও অনেক সহজ না। মানে ভর্তি পরীক্ষার হলে ওই টাইমে তুমি 100টা প্রশ্ন দাগাইতে যাও, তখন দেখবা কিন্তু প্রশ্ন দাগাইতে হিমশিম খাইতেছো। এবং কখনোই কাটমার্কস খুব বেশি বাড়ে না। এবছর হয়তো একটু বেড়ে গেছে, বাট স্টিল কাটমার্কসের মধ্যে কিন্তু একটা স্ট্যান্ডার্ড অবশ্যই মেনটেন থাকে। সো আমরা যদি মেডিকেল ভর্তি পরীক্ষার বিগত বছরের প্রশ্নগুলোকে ভাগ করি, তাহলে তুমি দেখবা 2022-23-এর প্রশ্ন আর 23-24-এর প্রশ্ন, এই 2 বছরের প্রশ্ন হয়েছে একরকম, একটু ডিফিকাল্ট, একটু অ্যাডভান্স। আর 2024-25 এবং 25-26 এই 2 বছরের প্রশ্ন হয়েছে একটু সহজ, অর্থাৎ কাটমার্কস থেকে একটু বেশি। আর এটা কাটমার্কস থেকে যদি 70 ধরো আর কি, 70-এর চেয়ে একটু কম, 70-এর চেয়ে একটু বেশি। তো ওভারঅল আমরা বলতে পারি দুই ভাগে, একটা হচ্ছে ইজি লেয়ারের প্রশ্ন হয়েছে, আর একটা হলো আমাদের হার্ড লেয়ার, সরি এটা ইজি আর এটা হচ্ছে হার্ড। তো এরকম ভাবে কিছু প্রশ্ন এক এক বছর এক এক রকম হয়ে থাকে। নেক্সট ইয়ার হইতেই পারে 70 লেভেলে হয়েছে। তো আমরা ইঞ্জিনিয়ারিং এক্সাম গুলাকে তোমার জন্য রাখছি এরকম ভাবে যে তুমি যাতে এই বছরের ফিলটাও পাও, এই বছরের ফিলটাও পাও। এখন একটা প্রশ্ন তো আর দেওয়া সম্ভব না,
তো আমরা তোমাদের প্রত্যেকটা এক্সাম রাখছি তিনটা লেয়ারে। একটা হচ্ছে ইজি লেয়ার, একটা স্ট্যান্ডার্ড লেয়ার, আর একটা হচ্ছে হার্ড লেয়ার। তুমি ইজি লেয়ার দিয়ে স্ট্যান্ডার্ড লেয়ারে যাবা। স্ট্যান্ডার্ড লেয়ারে যদি মার্ক ভালো পাও সেক্ষেত্রে তোমাকে হার্ড লেয়ার আনলক হবে আর কি। হার্ড লেয়ারে তখন এক্সাম দিতে পারবা। বা যদি তুমি মনে করো ইজি লেয়ারে 100-র মধ্যে পাইছো 40, স্ট্যান্ডার্ডে পাইছো 30, তাহলে তো আর তোমার হার্ড লেয়ার পরীক্ষা দেওয়ার দরকার নাই, তো এটা আনলকই হবে না। তো আমরা তোমাদেরকে 3 লেয়ারে এক্সাম রাখছি যেন তুমি তোমার লেভেল অনুসারে পরীক্ষায় একদম সর্বোচ্চটুকু এক কথায় কূপ মেরে দিয়ে আসতে পারো। ওকে ফাইন, নেক্সটে আসো। অনেক শিক্ষার্থী আছে উইকলিতে অনেক ভালো মার্কস পায়, দেখলে তাদেরকে আসলে বেশ আফসোস লাগে। উইকলিতে পায় 80 করে, উইকলিতে পায় 85 করে, 90 করে। অনেক শিক্ষার্থী আছে ইভেন আরো বেশিও পায়, 90 প্লাসও পায়, 95 পায় একটা স্টুডেন্ট উইকলিতে শুরুর দিকে, কিছু কিছু স্টুডেন্ট। বাট শেষ পর্যন্ত দিকে দেখা যায় চান্সই পায় না, বা চান্স পাইলে একদম শেষ দিকের মেডিকেলে। অনেক ক্ষেত্রে দেখি আমি, আমার অনেক স্টুডেন্ট ছিল, আমার স্টুডেন্ট মানে টুকুর ব্যাচে যেসব স্টুডেন্ট ছিল আর কি গত বছরের, এরকম যে 5-6 জন ছিল স্টুডেন্ট যারা চান্স পায় নাই, তারা কিন্তু এরকম লেভেলের স্টুডেন্ট ছিল, 90 পাইতো, 85 পাইতো, 80 পাইতো, বাট স্টিল চান্স পায় নাই বিকজ অফ রিভিশন ম্যাটেরিয়াল। এই রিভিশন ম্যাটেরিয়ালটা ঠিক মতো রেখে যাইতে না পারার কারণে ওরা বেশিরভাগ ক্ষেত্রে মিস করছে আসলে। কাইন্ড অফ শেষ মুহূর্তে ধৈর্যটা ধরে রাখতে না পারা, নার্ভটা কন্ট্রোল করতে না পারা, অনেক বেশি উল্টাপাল্টা জায়গায় ফেলা, এরকম কিছু ছিল। তো রিভিশন ম্যাটেরিয়াল যদি তুমি রেডি করে না যেতে পারো, তাহলে পেপার ফাইনালের সময় দেখবা মার্কস অনেক ড্রপ করে গেছে। সাবজেক্ট ফাইনালে দেখবা মার্কস অনেক ড্রপ করে গেছে, কারণ তুমি যখন উইকলি এক্সাম দিচ্ছ মাত্র 3টা চ্যাপ্টারে ভাই, সাবজেক্ট ফাইনাল দিচ্ছ 24টা চ্যাপ্টার নিয়ে, যখন মডেল টেস্ট দিতেছ পুরা বইয়ের সবগুলা চ্যাপ্টার নিয়ে, ইংলিশ জিকে সহ, তখন কিন্তু আর তোমার এতগুলা জিনিস মাথার মধ্যে একসাথে থাকবে না। তো অবভিয়াসলি রিভিশন ম্যাটেরিয়ালসটা রেডি করে যাইতে হবে। রিভিশন ম্যাটেরিয়ালসটা নিজে রেডি করতে হবে, যে আমার কোথায় কোথায় ভুল হয় সেগুলো একটু আমি আইডেন্টিফাই করি, একসাথে রেখে দেই, যেন আমার পরবর্তীতে প্রিপারেশনটা গোছায় নিতে সহজ হয়। এছাড়া আমি তোমাকে এখানে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে কুইক রিক্যাপ। এইটা বলতে পারি যে অনলাইন এডটেকের হিস্টোরিতে কাইন্ড অফ ওয়ান অফ দ্য বেস্ট ক্রিয়েশন। কারণ একটা চ্যাপ্টারের উপরে মাত্র 15 মিনিটে কি কি আসতে পারে, এক্সট্রা ইনফো সহ মেইন বইয়ের ইনফো সবকিছু সম্মিলিতভাবে তোমাকে একত্রিত করে দিছি, যেটা যেমনি যেখান থেকে পড়াইলে ভালো হয়েছে। যেমন ধর পরিমাণগত রসায়ন, এই অধ্যায়ে আমার কাছে মনে হয়েছে লিখে পড়াইলে ভালো, এটা আমি লিখে পড়াইছি। পরিবেশ রসায়ন মনে হয়েছে স্লাইড দিয়ে পড়াইলে ভালো, স্লাইড দিয়ে পড়াইছি। অর্থনৈতিক রসায়ন মনে হয়েছে বই থেকে পড়ানো ভালো, বই থেকে পড়াইছি। তো কুইক রিক্যাপটা হচ্ছে কাইন্ড অফ আমার বেস্ট ক্রিয়েশন তো অবশ্যই। ইভেন আমি যদি আরেকবার নিজে চেষ্টা করি যে এই লেভেলের ক্লাস আমি নিতে পারবো কিনা, আমাকে বেশ কয়েকবার ভাবতে হবে যে আসলেই পারবো কিনা। তো এটা আসলেই ডিফিকাল্ট, এন্ড এইটা তোমার জন্য বেস্ট একটা থিং হইতে যাচ্ছে। যদি তুমি জাস্ট কুইক রিক্যাপের 15 মিনিটে সবকিছু পারো, তাহলে আমি নিশ্চয়তা দিতে বলতে পারি তুমি মেডিকেলে চান্স পাবা। কুইক রিক্যাপে আমি 15 মিনিটে যা বলছি, এই 15 মিনিটের প্রত্যেক কথা যদি তুমি মনে রেখে যেতে পারো, মনে রেখে যেতে পারো পরীক্ষার হলে ওটা দাগাইতে আসতে পারো, তোমার চান্স কেউ আটকাইতে পারবে না ইনশাল্লাহ। তো কুইক রিক্যাপের প্রত্যেকটা কথা যদি মাথার মধ্যে থাকে, নিশ্চয়তা দিয়ে বলতে পারি এইবার এইবার না, মেডিকেল ভর্তি পরীক্ষা যতবারই হোক, যদি কারিকুলাম এটা থাকে, কুইক রিক্যাপের যে লাইনগুলো আমি বলছি 15 মিনিটে, 70 মার্কের মধ্যে 67 থেকে 68 মার্ক এর মধ্যেই কমন পড়বে, ইভেন 70ও কমন পড়ার সম্ভাবনা আছে। নেক্সট, নিজেকে প্রতারণা। নিজেকে প্রতারণা বলতে কি, ধরো এক্সাম দেওয়ার ক্ষেত্রে কাইন্ড অফ মনে হয় যে না এক্সাম তো পড়ি নাই ঠিক মতো, ঠিক আছে পরে দিব। অনেকে এটা যেটা করে, অ্যাডমিশন টাইমে অফলাইন এক্সামগুলোর যেহেতু অনেকগুলো সেট থাকে, সেট বিষয় না আসলে অনেকগুলো টাইম থাকে, কেউ হয়তো সকালে এক্সাম দেয়, কেউ বিকালে এক্সাম দেয়। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সকালে যে এক্সাম দিছে ওর কোয়েশ্চেন হচ্ছে ছবি তুলে নিয়ে আসে, ও কোয়েশ্চেনটা ছবি তুলে নিয়ে আসে, আইসা বিকালের যে বন্ধুটা আছে ও বিকালে বন্ধুরা দেখে এক্সাম দেয়। তো বললে এ কিন্তু মার্ক বেশি পাইতেছে, এবং এর কিন্তু আসলে পড়া হইতেছে না, খালি মার্কই বেশি পাইতেছে। তো মার্ক বেশি পাইতেছে কিন্তু পড়া হইতেছে না, এটা একদিকে যেমন তার একটা ফেক কনফিডেন্স দিচ্ছে, আর এদিকে তারে মোরালি ডাউন করে দিচ্ছে। তো এই প্রতারণাটা না নিজের সাথে করা যাবে না। অ্যাডমিশন টাইম খুবই পবিত্র হয়ে থাকার চেষ্টা করবা,
খুবই মানে এই টাইমটা খুবই সেনসিটিভ একটা টাইম। এই টাইমে একটা মানুষ যদি কথা বলে তোমার একটু খারাপ লাগে, ধরো ড্রাইভার তুমি হয়তো ৳৩০ ভাড়া জানো, তোমার কাছে ৳৪০ ভাড়া চাইছে। ও নিজে জাস্ট আরো ৳10 দেন এরকমভাবে বলছে। ওইটাই তোমার মনের মধ্যে একটা খারাপ লাগা সৃষ্টি করবে। তো এরকম ভাবে অ্যাডমিশন টাইমে অন্তত নিজের সাথে প্রতারণাটা কইরো না ভাই প্লিজ। অসুস্থতা। অসুস্থতা অন্যতম গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। অনেক শিক্ষার্থী আছে যথেষ্ট পরিমাণে এফোর্ট দিতে চায়। কিন্তু শুধুমাত্র অসুস্থতা থাকার যে কারণে ও ঠিকমতো এফোর্টটা দিতে পারে না এবং আল্টিমেটলি রেজাল্টটা খুব একটা ভালো আসে না। যেমন অনেক শিক্ষার্থী দেখছি, এটা আসলে প্রত্যেক বছরই ঘটে যে ওর মানে সব দিক থেকেই ডেডিকেশনও ছিল ১০০ তে ১০০, ওর পড়াশোনা বা বেসিকটাও ছিল ১০০ তে ১০০, স্ট্র্যাটেজিও ভালো ছিল। কিন্তু শুধুমাত্র অসুস্থতার জন্য ঠিকমতো পড়াশোনা করতে পারে নাই। তো অসুস্থ থাকা যাবে না। অসুস্থ হইলে সেটার জন্য ট্রিটমেন্টটা যত আর্লি নেওয়া পসিবল এবং কোনোভাবে যদি সাময়িকভাবে অন্তত ৩-৪ মাস বা যে টাইমটা আছে অ্যাডমিশন টাইমের আগে, এই টাইমটা যদি একটু এটাকে কমায় রাখা যায়, দমায় রাখা যায়, তাহলে সেই ব্যবস্থা বা সেই মেজাজটা অন্তত নিতে হবে। ইমোশনাল ইমব্যালেন্স। এই টাইম যেহেতু ১৮-১৯ বছর, একদম টগবগে যুবক, তো তোমার মধ্যে অবশ্যই বেশ কিছু ফিলিংস আসবে। একদম এক কথায় সোজা কথা যে প্রেমে পড়ে যেতে পারো। তো এখানে জাস্ট এটাই সতর্কতা যে যারা প্রেম করো না, দোহাই লাগে ভাই, ইন্টারমিডিয়েটের সেকেন্ড ইয়ার আর অ্যাডমিশন টাইম, এই ২ বছর মানে ২ বছর হয় না আসলে, ১ বছর বা ১.৫ বছর, এই টাইমটার মধ্যে প্রেম করাই যাবে না, করাই যাবে না নতুন করে। আর যাদের অলরেডি আছে তারা আবার আমার কথা শুনে ব্রেকআপ করো না। জাস্ট সিম্পলি যেমনে ছিলা খুব বেশি ক্লোজও হইও না, খুব বেশি ডিটাচড হয়ে যেও না। তো যেমনি আছো অমনি থাকো। জাস্ট এই টাইমটার জন্য অপেক্ষা করো। এই টাইমটা কোনোমতে পার হইলে তারপরে তোমার নিজের বিবেক যেটা বলবে, সেই বিবেক এবং নিজের যে কি বলা যায় নৈতিকতা, তার উপর বেস করে যে ডিসিশন নাও সেই ডিসিশনটা নিও। তারপরে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম। অ্যাডমিশন শিক্ষার্থীর একটা কমন প্রবলেম অ্যাডজাস্টমেন্ট প্রবলেম। এখন এটা আস্তে আস্তে কমতেছে, বাট তারপরেও অনেক শিক্ষার্থী আছে মনে করে যে ঢাকা না আসলে মনে হয় পড়া হবে না। ও ঢাকা আসতে চায়, ঢাকা আইসা এমন জায়গায় থাকে যেখানে মানে রাতের বেলা দেখা যায় যে মেসের মধ্যে থাকে, ওর রুমমেট মদ নিয়ে আসে। তো এরকম হইতেই পারে। তো এরকম ভাবে তোমাকে একটু ফিক্স করে যাইতে হবে। অ্যাডমিশন টাইম নট এ টাইম ফর এক্সপেরিমেন্ট। এখানে কোনো ধরনের এক্সপেরিমেন্ট করা সম্ভব না। তো তুমি কি করবা না করবা, কোথায় থাকবা, একদম পারফেক্টলি অ্যাডজাস্ট করার মতো প্রিপারেশন আগে থেকেই নিয়ে যেতে হবে। অ্যাডমিশন টাইমে এটা হয় নাই তো আরেকবার অন্যভাবে ট্রাই করে দেখি, এরকম করা যাবে না কোনোভাবেই। তো এটা খুব ভালো মতো দেখতে হবে। অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, এটাকে অবশ্যই আমাদের একটু ভালোভাবে ফোকাস দিতে হবে। অ্যাডজাস্টমেন্ট নিয়ে যেন কোনো প্রবলেম না হয়। পরীক্ষার ১ মাস মানে ধরো অ্যাডমিশন টাইমে ৩ মাস টাইমই থাকে ভাই। এর মধ্যে ১ মাস যদি তোমার চলে যায় অ্যাডজাস্টমেন্ট করতে করতে, তাহলে তোমার লাইফ এমনিতেই শেষ। গরিবের খুরারোগ। মানে ধরো অ্যাডমিশন টাইমে অনেক শিক্ষার্থী আছে, আমি জানি বাংলাদেশে অনেক শিক্ষার্থী আছে যারা আসলেই গরিব। মানে গরিব বলতে গরিব হওয়াটা দোষের না। কিন্তু এই টাইমে নিজের যতটুকু পারা যায়, নিজের পক্ষে যতটুকু এক্সপেন্স কে এফোর্ড করা সম্ভব, এই টা এই টাইমে অন্তত সেটা দেওয়া উচিত। লাইক আমি একটা শিক্ষার্থীরে চিনতাম গত বছর, যে আমার কাছে যখন কোর্স কিনছে, কোর্স কেনার বলছে ভাই আমার কাছে তো টাকা নাই, এই সে হাবিজাবি বলে কিনছে। কিছুদিন পরে দেখি মানে তখন হচ্ছে ডিসকাউন্ট নিয়ে কোর্সে ঢুকছে। কিছুদিন পরে দেখি সে স্টোরি দিচ্ছে যে ম্যাকবুক কিনছে। মানে এটা তো আসলে খুবই চরম লেভেলের প্রতারণা। তো গরিব হও সেটা অসুবিধা না। বাট এই টাইমের মধ্যে তোমার মেক্সিমাম যতটুকু এফোর্ডেবিলিটি আছে, এফোর্ডেবিলিটির মেক্সিমাম টুকু দিয়ে ট্রাই করতে হবে। অনেকে বলে ভাই ফ্যামিলি টাকা দেয় না। ফ্যামিলির কাছে বলে দেখো, রিকোয়েস্ট করে দেখো, বুঝায় দেখো, অবশ্যই দিবে। তোমার এই মুহূর্তে যদি ডেঙ্গু হয়, তোমার জন্য যদি তোমার মানে বাঁচানোর জন্য ধরো তুমি আইসিইউতে আছো বা ইত্যাদি এনিথিং, খুব বেশি খারাপ কিছু বলি না। তো ধরো অনেক বাজে অবস্থা হয়েছে, তোমার জন্য এখন ৫০,০০০ টাকা না হলে তুমি বাঁচবা না। তোমার ফ্যামিলি কি সেটা খরচ করবে কিনা? যদি আনসার ইয়েস হয়, তাহলে তোমার জন্য অ্যাডমিশন টাইমও সেটা খরচ করা উচিত। কারণ অ্যাডমিশন টাইমের যে মূল্য, এই ইনভেস্টমেন্টের যে মূল্য, সেটা লাইফে অনেক অনেক ব্যবসা, অনেক অনেক চাকরি সেগুলো দিয়েও আসে না। তো অ্যাডমিশন টাইমের এই টাইমে ইনভেস্টমেন্ট অবশ্যই পারফেক্ট ভাবে করতে হবে। কারণ এই টাইমে ইনভেস্টমেন্টের কারণে মানে
টাকা পয়সা সঠিক সময় খরচ করতে না পারার কারণে যদি তোমার পড়াশোনায় বা প্রিপারেশনে ঘাটতি হয়, তুমি লাইফে অন্তত অনেক দিন এটার জন্য আফসোস করবা, আমার ওই টাইমে কিপটামিটা করা উচিত হয় নাই। লাস্ট অফ অল, তোহা ভাইয়া হইতে চাওয়া। তো আমি এটা এখানে রাখছি কারণ হলো অনেক শিক্ষার্থী আছে, আসলে আমি গত বছর একটা শিক্ষার্থীকে চিনতাম, সে স্পেসিফিক্যালি আমার মতোই হইতে চাইতো। মানে লাইক আমি যেরকম ভাবে অনেকগুলা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিলাম, সেরকম ভাবে অনেকগুলা প্রতিষ্ঠানে ভর্তি হইতো। আমি যেরকম ভাবে ডিএমসি তে চান্স পাইছি, র্যাঙ্ক করছি, ওর এরকম ইচ্ছা ছিল র্যাঙ্ক করার, এবং মানে র্যাঙ্ক করার পরে যে একটা হাইপ ছিল আমার, সেই হাইপটাও সে পাইতে চাইছিল। আলটিমেটলি সে আমার মতো হইতে চাইছিল, আমার সেকেন্ড ভার্সন। বাট আনফরচুনেটলি সে অনেক ভালো স্টুডেন্টও ছিল, আসলে সে অনেক ভালো স্টুডেন্ট ছিল, ডিএমসি তে চান্স পাওয়ার মতোই ছিল। বাট জানি না কি কারণে এডমিশন টাইমে ওই যে অতিরিক্ত একটা এক্সপেকটেশনের প্রেশার, এই এক্সপেকটেশনের প্রেশারের কারণে সে আলটিমেটলি চান্সটাই মিস করে ফেলে এবং কোনোভাবে ওই যে যে প্রিপারেশনটা সে নিছিল, এই প্রিপারেশনটা অনেক বাজেভাবে তার ইম্প্যাক্ট ফেলে তার লাইফে। তো আমার মতো হওয়া লাগবে না, আমার মতো এতগুলা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া লাগবে না। তুমি জাস্ট সিম্পলি একটা কাজ করো। আমার তো এই অভিজ্ঞতাটা আছে যে অনেকগুলা প্রতিষ্ঠানে আমি পড়ছি, কোথায় কি ভালো আছে না ভালো আছে, আমার উপর জাস্ট বিশ্বাসটা তুমি ছেড়ে দাও। ইনশাল্লাহ, জাস্ট প্রি মেডিকেল এন্ড মেডিকেল 26 আমার একটাই কোর্স। এই কোর্স ভর্তি হইলে অ্যাডমিশন টাইমের আগ পর্যন্ত আর কোনো কোর্সে ভর্তি হওয়ার প্রয়োজন নাই, আমার কোনো কোর্সে ভর্তি হওয়ার প্রয়োজন নেই, কারণ এই কোর্সে ভর্তি হলে বাকি সব কোর্সই ফ্রি। কোর্স ফি বেশি না, 6,999 টাকা। আর তোমাকে আসলে এটাও দেওয়া লাগবে না, তুমি 4,999 টাকা দিলেই হবে। তো এখন ডিসকাউন্ট চলতেছে ম্যাক্সিমাম, এই ডিসকাউন্টে তুমি ভর্তি হতে পারো 4,999 টাকায়। কিভাবে ভর্তি হবা? www.tohashop.com লিখবা, তাহলেই তুমি আলটিমেটলি বুঝে যাবা। জাস্ট ওখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে লগ ইন করলেই তুমি কোর্সটা কিনতে পারবা। তো ওই জিনিস আসলে খুবই সহজ। তো আশা করি তোমাদের এই যে আমরা এডমিশন টাইমে কি কি ধরনের ভুল হইতে পারে, এই ভুলগুলো সম্পর্কে আলোচনা করলাম। এই স্ট্র্যাটেজিগত ভুলগুলা অবশ্যই মানে আমরা মিসম্যানেজমেন্ট যেন না করে ফেলি, তার জন্য আগে থেকে সতর্ক থাকতে হবে। সবার জন্য শুভকামনা থাকলো। আশা করছি দেখা হবে তোমাদের সাথে। বিজয়। আল্লাহ হাফেজ।